নমস্কার, শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই। আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায়ের বিষয়বস্তু এবং চতুর্থ অধ্যায়ের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন উল্লেখযোগ্য সুলতান, দিল্লির সুলতান, তার সম্পর্কে আলোচনা করব। তিনি হলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি এর সম্পর্কে আমি আজকে আলোচনা করব। তার আগে আমি খলজি বংশের প্রতিষ্ঠা কি করে হলো একটু তার ইতিহাসটা জেনে নিই এবং তোমাদের বলি যে আমি আগের ভিডিওতে তোমাদের দিল্লির সুলতান হিসাবে গিয়াসউদ্দিন বলবনের কথা আলোচনা করেছি, যে তিনি কিভাবে একটা কঠোর শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন, এবং আমি এটাও বলেছি যে তার বংশধরেরা তারপরে প্রায় 35 বছর বা 35 ইয়ার্স ধরে কিন্তু দিল্লিতে রাজত্ব করেছে। এটা আমি আলোচনা করেছি। এবং এই যে সময়কালটা, এটা ছিল ত্রয়োদশ শতক বা 13th সেঞ্চুরি। এবং এই সময়ে দিল্লির সুলতানরা সেই সময় উত্তর ভারতে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে পারে বা আধিপত্য প্রতিষ্ঠা করে, সুপ্রিমেসি ক্রিয়েট করে। কোথায়? নর্থ ইন্ডিয়ায় বা উত্তর ভারতে। উত্তর ভারতের কোথায়? গঙ্গা যমুনার মাঝখানে যে দোয়াব অঞ্চল, ওই দোয়াব এরিয়া, ওইখানেই কিন্তু উত্তর ভারতের এই জায়গাটাতে কিন্তু এই দিল্লির সুলতানরা আধিপত্য বিস্তার করে, মানে ত্রয়োদশ শতকে ওইখানে সুপ্রিমেসি ক্রিয়েট করে। এবং এই যে দোয়াব অঞ্চল, এটা খুবই উর্বর ছিল, জমি, এখানকার যে জমি সেটা খুব উর্বর বা ফার্টাইল ল্যান্ড ছিল। এবং তাই জন্য সুলতানরা কি করেছিল সেই সময়, তারা বন জঙ্গল কেটে ফেলে সেখানে তারা কিন্তু চাষের উপযোগী জায়গা করে তুলেছিল, জমিগুলোকে চাষের উপযোগী বা এগ্রিকালচার করার মতো ব্যবস্থা করেছিল, সিস্টেম করেছিল। কারা? এই দিল্লির সুলতানরা। এবং তারপর তারা কৃষকদের মধ্যে সেই সমস্ত জমিগুলোকে দান করে দিয়েছিল বা ডোনেট করে দিয়েছিল ফার্মারদের মধ্যে এইসব ল্যান্ডগুলোকে। এবং আস্তে আস্তে তারা কি করেছিল, একটা কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলেছিল বা একটা এগ্রিকালচারাল ইকোনমিক সিস্টেম তারা কিন্তু বিল্ড করেছিল এই 13th সেঞ্চুরিতে বা ত্রয়োদশ শতকে দিল্লির সুলতানরা। এরকম সময় যখন গিয়াসউদ্দিন বলবনের বংশধরেরা দিল্লিতে রাজত্ব করছেন বা তার প্রজনীরা যখন দিল্লিতে তাদের নিজেদের রুল করছে, সেরকম সময় 1290 খ্রিস্টাব্দে বা 1290 খ্রিস্টাব্দে খলজি বংশের একজন, যার নাম হচ্ছে জালালউদ্দিন খলজি, তিনি এই বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দেন। কারণ দিল্লির সুলতানরা কিন্তু কেউ বেশি দিন রাজত্ব করতে পারেননি, একজন এসছে আরেকজন গেছে, এরকমই হয়েছে। তো এই জালালউদ্দিন খলজি কিন্তু 1290 খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই বলবনের যারা বংশধর বা প্রজনী ছিল তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেন বা পাওয়ার থেকে সরিয়ে দেন। এবং তিনি নিজে দিল্লির সুলতান হন। তিনি আগে খলজি বংশের প্রতিষ্ঠা করেন বা খলজি ডাইনেস্টি এস্টাবলিশ করেন এবং দিল্লির সুলতান হন। কত খ্রিস্টাব্দে? 1290 খ্রিস্টাব্দে। এই বলবনের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে নিজে ক্ষমতা দখল করে দিল্লির সুলতান হন। বলবনের প্রজনীদের পাওয়ার থেকে সরিয়ে নিজে পাওয়ার নেন। এই যে ঘটনা, এই ঘটনাটাকেই মধ্যযুগের ভারতের ইতিহাসে বলা হচ্ছে খলজি বিপ্লব। কি বলা হচ্ছে? খলজি বিপ্লব বা খলজি রেভলিউশন। বুঝাতে পারলাম কোনটাকে বলছে খলজি বিপ্লব? মানে জালালউদ্দিন খলজি যখন বলবনের বংশধরদের কাছ থেকে ক্ষমতা দখল করে দিল্লিতে নিজের রাজত্ব তৈরি করে বা নিজের বংশকে এস্টাবলিশ করে, প্রতিষ্ঠা করে, সেই সময়টা বা সেই ঘটনাটাকে বলা হচ্ছে খলজি বিপ্লব। এবার জালালউদ্দিন খলজির এরকম সময় যথেষ্ট বয়স হয়ে গেছিল, তাই তিনি বেশি দিন কিন্তু রাজত্ব করতে পারেননি, মাত্র 6 বছর, 6 ইয়ার্স তিনি কিন্তু এই রাজত্ব করেছেন বা দিল্লির সুলতান ছিলেন। তারপর ইতিমধ্যে তারই ভাইপো, জালালউদ্দিন খলজির ভাইপো বা নেফিউ, এবং তার যে পরবর্তীকালে তার জামাই হয়ে যায়, মানে জালালউদ্দিন খলজির মেয়েকেই কিন্তু বিয়ে করেছিলেন যে ব্যক্তি বা যে সুলতান, তার কথাই আমি এক্ষুনি আলোচনা করব। তিনি হলেন জালালউদ্দিন খলজির নেফিউ বা ভাইপো এবং তার জামাই বা সান ইন ল। তিনি আর কেউ নন, তিনি হলেন আলাউদ্দিন খলজি। তিনি কে? আলাউদ্দিন খলজি, যিনি জালালউদ্দিন খলজির মৃত্যুর পর বা তার ডেথ হয়ে গেলে তিনি দিল্লির সুলতান হন। তিনি দিল্লির সুলতান হন। তোমাদের একটা বিষয় বলি, আলাউদ্দিন খলজি বলতে তোমরা যারা যারা একটু সিনেমা দেখো, তারা পদ্মাবত সিনেমাটা যদি দেখে থাকো, সেখানে আলাউদ্দিন খলজিকে নিয়ে তোমরা দেখেছো, সেখানে রণবীর সিং অভিনয় করেছে। সেই আলাউদ্দিন খলজির যে পার্ট বা যে দিকটা তোমরা দেখেছো, খুবই একটা হিংস্র দিক, নিষ্ঠুর একটা দিক।
এবং এখন আমি তোমাদের যে আলাউদ্দিন খলজি সম্পর্কে আলোচনা করব, তার কিছু অনেক কিছু কাজ করে গেছেন, তিনি যে কত শক্তিশালী ছিলেন সেটা কিন্তু আমি আলোচনা করবো এবারে। সেই আলাউদ্দিন খলজি, তার সম্পর্কে, সেই দিল্লির সুলতান সম্পর্কে এখন আমি ডিসকাস করব বা আলোচনা করব। তিনি কখন সিংহাসনে বসলেন? তিনি 1296 খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন, 1296। এবং তার রাজত্বকাল কতদিন ছিল, রেইন টাইম কতদিন ছিল? সেটা ছিল 1296 থেকে 1316, 1296 থেকে 1316। এই সময়কালটায় বা এই রেইন টাইমটা তিনি কিন্তু দিল্লির সুলতান ছিলেন। দিল্লিতে তিনি নিজের শাসন প্রতিষ্ঠা করেন, মানে একটা ওন রুল এস্টাবলিশ করেন। এবং তিনি ছিলেন খলজি বংশের দ্বিতীয় শাসক বা সেকেন্ড রুলার, এবং একজন উল্লেখযোগ্য সুলতান, একজন শক্তিশালী সুলতান বা পাওয়ারফুল সুলতান। এবং তিনি এতটাই শক্তিশালী নিজেকে মনে করতেন, নিজেকে তিনি সিকান্দার এ সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে নিজেকে পরিচয় দিতে তিনি ভালোবাসতেন। তিনি বলতেন বা তিনি উল্লেখ করতেন যে ভারতের ইতিহাসে এমন একজনের নাম থাকুক যে কিনা আলেকজান্ডারের সঙ্গে যাকে তুলনা করা যায়। আচ্ছা, আলেকজান্ডার কে ছিলেন? তিনি গ্রিক বীর ছিলেন। তিনি অনেক জায়গায় সাম্রাজ্য বিস্তার করেছিলেন, অনেক জায়গায় তার এম্পায়ারকে তিনি এক্সপ্যানশন করেছিলেন। সেই সাম্রাজ্যবাদী শাসক ছিলেন গ্রিক বীর আলেকজান্ডার। তো আলাউদ্দিন খলজি নিজেকে আলেকজান্ডারের সঙ্গে তুলনা করেছেন এবং তিনি চেয়েছিলেন এমন কিছু কাজ করতে, এমন ভাবে সাম্রাজ্য জয় করতে বা সাম্রাজ্য বিস্তার করতে বা এম্পায়ারকে এক্সপ্যানশন করতে, যে যাতে তাকে সবাই দ্বিতীয় আলেকজান্ডার বলে। ভারতবর্ষে দ্বিতীয় আলেকজান্ডার, যাকে তিনি সিকান্দার এ সানি বলেছেন। এবং সেই কারণে তিনি সমগ্র ভারতে সাম্রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করেন, মানে হোল ইন্ডিয়াতে তিনি তার এই এম্পায়ারকে এক্সপ্যানশন করার জন্য পলিসি নেন। এবং সেই সময় সেই সাম্রাজ্য বিস্তার করতে করতে তিনি উত্তর ভারতেও সাম্রাজ্য বিস্তার করেছিলেন, অনেক জায়গায়, নর্থ ইন্ডিয়ার অনেক জায়গায় তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তার সঙ্গে সঙ্গে তিনি প্রথম দিল্লির সুলতান যিনি দক্ষিণ ভারতেও সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তার আগে কিন্তু আগের যে দিল্লি সুলতানরা ছিলেন তারা কিন্তু দক্ষিণ ভারতে সাম্রাজ্য বিস্তার করতে পারেননি, তারা উত্তর ভারতেই তাদের সাম্রাজ্য সীমাবদ্ধ ছিল, নর্থ ইন্ডিয়াতে। কিন্তু আলাউদ্দিন খলজি ফার্স্ট, তিনি নর্থ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে সাউথ ইন্ডিয়াতেও তার এম্পায়ার এক্সপ্যানশন করেছিলেন বা তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এবং তাকে সাহায্য করেছিল কে? তারই সেনাপতি, তারই জেনারেল মালিক কাফুর। সে এই অভিযানে এই মালিক কাফুর কিন্তু আলাউদ্দিন খলজিকে নেতৃত্ব দিয়েছিলেন, তাকে সাহায্য করেছিলেন এবং লিডারশিপও করেছিলেন। এইভাবে কিন্তু দক্ষিণ ভারতেও কিন্তু আলাউদ্দিন খলজি নিজের সাম্রাজ্য বিস্তার করেছিলেন। এবং তার এই সাম্রাজ্য বিজেতা হিসেবে তার এই যুদ্ধ জয় করার যে নীতি তিনি নিয়েছিলেন বা বিজেতা হিসাবে, ভিক্টর হিসাবে, তাকে কিন্তু অনেকে আকবরের সঙ্গে তুলনা করে। মুঘল সম্রাট যে আকবর, তার সঙ্গেও কিন্তু এই আলাউদ্দিন খলজিকে কম্পেয়ার করা হয়। তিনি এত যুদ্ধ জয় করে সাম্রাজ্য বিস্তার করেছিলেন, একজন ভিক্টর ছিলেন, ব্যাটেল ভিক্টর ছিলেন। এবং তিনি আরেকটা কাজ করেছিলেন, তিনি এই সময় উত্তর পশ্চিম দিক থেকে আসা মঙ্গল শক্তি, তো মঙ্গল শক্তি বা মঙ্গল পাওয়ারের কথা আমি আগেও বলেছি তোমাদের, যখন আমি দিল্লি সুলতানি শাসন মানে যখনই প্রথম থেকে আমি বলে আসছি যে এই যে মঙ্গল শক্তি বা মঙ্গল পাওয়ার, যারা মধ্য এশিয়ার একটা দুর্ধর্ষ জাতি, তারা কিন্তু দিল্লি সুলতানদের সবসময় বিরোধিতা করেছে, তাদের সঙ্গে সবসময় তাদেরকে আক্রমণ করেছে। দিল্লিকে বারবার কিন্তু মঙ্গলরা আক্রমণ করেছে, এই মঙ্গল পাওয়ার অ্যাটাক করেছে দিল্লিকে। এরকমই আলাউদ্দিন খলজির সময়ও কিন্তু মঙ্গলরা দুবার দিল্লি আক্রমণ করেছিল বা দিল্লিকে অ্যাটাক করেছিল আলাউদ্দিন খলজির সময়। কিন্তু আলাউদ্দিন খলজি কিন্তু সেই আক্রমণকে প্রতিহত করেছিলেন, দমন করেছিলেন, কঠোর হাতে ক্ল্যাম্প ডাউন করেছিলেন। কিভাবে? তিনি একটি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করে, একটা পাওয়ারফুল মিলিটারি ফোর্স বিল্ড করে, আর কি করে? দুর্গ নির্মাণ করে বা ফোর্ট বিল্ড করে। আরেকটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে সেনাবাহিনীর জন্য বাজার দর নিয়ন্ত্রণ নীতি গ্রহণ করেছিলেন বা প্রাইস কন্ট্রোল পলিসি, যেটা আমি পরে আলোচনা করব, সেটা তিনি করেছিলেন। এগুলো সবই কিন্তু আলাউদ্দিন খলজির প্রশাসনিক সংস্কার, মানে বাজার দর নিয়ন্ত্রণ নীতিটা নয়,
এই যে তিনি একটা শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেছিলেন, এগুলো সবই তিনি প্রশাসনিক সংস্কার করেছিলেন, বা তিনি তার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে তিনি কিন্তু অনেক রিফরমেশন করেছিলেন। তিনি একজন সুদক্ষ প্রশাসক ছিলেন বা একজন কেপেবল অ্যাডমিনিস্ট্রেটরও ছিলেন। কিন্তু তিনি শুধু যুদ্ধ বিজেতাই ছিলেন না বা ব্যাটেল ভিক্টর ছিলেন না, তিনি কিন্তু একজন সুদক্ষ প্রশাসক ছিলেন বা একজন কেপেবল অ্যাডমিনিস্ট্রেটর, যে শাসনটাকেও ভালো করে করেছিল। এবং তিনি এইভাবে কিন্তু মঙ্গল আক্রমণকে প্রতিহত করেছিলেন বা তাদেরকে ক্ল্যাম্প ডাউন করেছিলেন। এবং তিনি প্রথম দিল্লির সুলতান যিনি একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন, পার্মানেন্ট একটা মিলিটারি ফোর্স তিনি বিল্ড করেছিলেন, যেটা আগে কোনো সুলতানরা করেনি। এবং সেনাবাহিনীকে যাতে আরো শক্তিশালী করে, কারণ তিনি জানতেন যে আমাকে যুদ্ধ জয় করতে গেলে, আমাকে সাম্রাজ্য বিস্তার করতে গেলে সেনাদের উপর নির্ভর করতে হবে। তাই সেনাবাহিনীকে আলাউদ্দিন খলজি কিন্তু খুবই শক্তিশালী করেছিলেন। এবং সেনা বিভাগের মধ্যে যাতে কোনো জালিয়াতি না হয় বা মিলিটারি ডিপার্টমেন্টের মধ্যে যেন কোনো করাপশন না হয়, তার জন্য তিনি কি করেছিলেন, দুটো প্রথা বা দুটো কাস্টম চালু করেছিলেন। সেটা হচ্ছে কি, দাগ এবং হুলিয়া প্রথা। দাগ এবং হুলিয়া প্রথা বা উলিয়া সিস্টেম, এটা তিনি মিলিটারি বিভাগে, মিলিটারি ডিপার্টমেন্টে করাপশন বন্ধ করার জন্য বা জালিয়াতি বন্ধ করার জন্য তিনি কিন্তু এটা করেছিলেন। এবং তোমাদের বলি যে দিল্লির যে সুলতানরা, তাদের সেনা বিভাগে দু রকমের সেনা থাকতো। এক হচ্ছে পদাতিক, মানে যাদেরকে ইনফ্যান্ট্রি বলে, আরেকটা হচ্ছে ঘোড়সওয়ার, যারা ঘোড়ায় চড়ে চড়ে যুদ্ধ করতো, ঘোড়সওয়ার বা হর্সম্যান, বা তাদেরকে ক্যাভেলরিও বলে। এরা ঘোড়ায় চড়ে চড়ে যুদ্ধ করতো, আর যুদ্ধের সময় অনেক সময় হাতিও কিন্তু সুলতানরা ব্যবহার করতো। তা এই যে দু রকমের সেনা, এই সেনা বিভাগ, এই বিভাগকে মনিটরিং করতো এক ধরনের অফিসার, বা তাদেরকে এই মিলিটারি ডিপার্টমেন্টকে মনিটরিং করতো এক ধরনের অফিসার, তাদের মানে দপ্তর আছে, ডিপার্টমেন্ট, সেই দপ্তরকে বলা হচ্ছে আরিজ-ই-মামালিক। কি বলা হচ্ছে? আরিজ-ই-মামালিক। এই দপ্তর কিন্তু তদারকি করত, এই দপ্তরটাকে কিন্তু তিনি সংস্কার করেছিলেন, বা এই ডিপার্টমেন্টটাকে তিনি কিন্তু এই আরিজ-ই-মামালিক যে দপ্তর, যে দপ্তরে সেনা বিভাগকে ঠিক করে নজর করা হয়, মিলিটারি ডিপার্টমেন্টকে ঠিক করে মনিটরিং করা হয়, সেই ডিপার্টমেন্টটাকে তিনি কিন্তু রিফরমেশন করেছিলেন বা তার সংস্কার করেছিলেন। এবং সেখানে কিন্তু তিনি এই দাগ এবং হুলিয়া, এই দুটি প্রথা চালু করেছিলেন, দাগ এবং হুলিয়া। দাগটা কি? দাগ হচ্ছে সেনাবাহিনীরা যাতে আলাউদ্দিন খলজির সেনা মানে ঘোড়সওয়ার বা সেনাবাহিনীর মধ্যে শক্তিশালী ব্যাপারটা, শক্তি আনার ক্ষেত্রে ঘোড়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ঘোড়া জিনিসটা আলাউদ্দিন খলজির সেনা বিভাগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এবং তিনি চাইতেন তার সমস্ত ঘোড়া যেন খুবই শক্তিশালী এবং মানে স্ট্রং হয়, মানে দুর্বল না হয়, উইক না হয়, স্ট্রং হয়, শক্তিশালী হয়। তার জন্য তিনি তার আস্তাবলে যে সমস্ত ঘোড়া রাখতেন, সেই ঘোড়াগুলিকে চিহ্নিতকরণ করে দিতেন বা সেগুলোতে দাগ দিয়ে দিতেন, মার্ক করে দিতেন যে এগুলো তার শক্তিশালী ঘোড়া, তার আস্তাবলে এতগুলো ঘোড়া শক্তিশালী আছে, যাতে সেনারা অন্য দুর্বল ঘোড়াকে নিয়ে এসে সুলতানের সামনে দেখাতে না পারে, মানে কোনো উইক হর্স নিয়ে এসে দেখাতে না পারে। এই যে ঘোড়া চিহ্নিতকরণ বা হর্সের রেজিস্ট্রেশন, এইটা করানোর জন্যই কিন্তু তিনি দাগ সিস্টেম চালু করেন বা দাগ প্রথা চালু করেন। আর হুলিয়া প্রথা কি? হুলিয়া মানে বুঝতে পারছো, হিন্দিতে হুলিয়া মানে চেহারাকে বোঝায়। এই হুলিয়া সিস্টেম করেছিলেন তিনি তার সেনা বিভাগে, সেনাবাহিনী চিহ্নিতকরণ নয়, এটা হচ্ছে পরিচিতিকরণ বা সোলজারদের আইডেন্টিফিকেশন করানোর জন্য তিনি হুলিয়া সিস্টেম করেছিলেন, যাতে তার সেনা বিভাগে কোনো অদক্ষ ব্যক্তি বা ইনকেপেবল কোনো মানুষ যাতে সেনা বিভাগে না ধরতে পারে। সেনা ডিপার্টমেন্টে যারা থাকবে তারা যেন প্রশিক্ষণ প্রাপ্ত হয়, তারা যেন ওয়েল ট্রেন্ড হয়, এবং সেই কারণে তাদের একটা আই কার্ডের মতো আইডেন্টিফিকেশনের ব্যবস্থা করেছিলেন বা মানে পরিচিতিকরণের একটা সিস্টেম করেছিলেন, যাতে তাদের চেহারা দেখে তাদেরকে চিহ্নিতকরণ করা যায়। এই যে প্রথাটা বা এই সিস্টেমটাকে বলা হচ্ছে হুলিয়া সিস্টেম বা হুলিয়া প্রথা। এইভাবেই কিন্তু এই দুটো সিস্টেম করে কিন্তু তিনি সেনা বিভাগকে বা সেনাবাহিনীকে শক্তিশালী করেছিলেন, এবং সেনা বিভাগের জালিয়াতি বা করাপশন কিন্তু তিনি বন্ধ করেছিলেন। এই সমস্ত সংস্কারগুলো হচ্ছে প্রশাসনিক ক্ষেত্রে আলাউদ্দিন খলজি করেছিলেন, মানে তার অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমে এই সমস্ত রিফরমেশন তিনি কিন্তু করেছিলেন। এবারে আমি আলোচনা করব তোমাদের আলাউদ্দিন খলজি যা যা অর্থনৈতিক সংস্কার করেছেন, মানে ইকোনমিক দিকে বা ইকোনমিক সিস্টেমে তিনি কি কি রিফরমেশন করেছেন।
তার অর্থনৈতিক সংস্কার সেটা খুবই এক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই বিষয়গুলো আমি পরপর আলোচনা করব। কারণ তিনি চেয়েছিলেন, তাই তিনি যে একটা বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন, একটা হিউজ একটা মিলিটারি ফোর্স এবং স্ট্রং। আমি তোমাদের বললাম যে সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য তিনি কি প্রথা নিয়েছিলেন। তা এইসব করার জন্য তাকে তো অনেক তার রাজকোষে টাকা থাকা দরকার, মানে তার ট্রেজারিতে মানি থাকা দরকার ছিল। তা সেই রাজকোষের আয় বাড়ানোর জন্য বা ট্রেজারির ইনকামকে ইনক্রিজ করার জন্য তিনি কতগুলো তার অর্থনৈতিক ক্ষেত্রে সংস্কার করেছিলেন, বা ইকোনমিক সিস্টেমে তিনি অনেক কিছু সংস্কার করেছিলেন বা রিফরমেশন করেছিলেন, যেগুলো তার সেনাবাহিনীর ক্ষেত্রে অনেক সুবিধা দেয়, কিন্তু ভারতবর্ষের কৃষক সম্প্রদায় এবং অন্যান্য যারা অমুসলমান রয়েছিল, নন মুসলিম এবং ফার্মার, তাদের ওপর তিনি কিন্তু চাপ সৃষ্টি করেছিলেন। তাদেরকে নানা কর দেওয়ার ক্ষেত্রে জর্জরিত করে তিনি কিন্তু তার রাজকোষের আয় বাড়িয়েছিলেন, বা তিনি তার ট্রেজারি কিন্তু ইনকামকে ইনক্রিজ করেছিলেন। ওই যে বললাম সাম্রাজ্য বিজেতা, তিনি আর কিছু বুঝতেন না কিভাবে যুদ্ধ জয় করা যায়, কিভাবে সাম্রাজ্য দখল করা যায়। সেই জন্য তিনি কি অত প্রজা কল্যাণকামী শাসক ছিলেন না, দেশের মানে জনগণদের কথা তিনি কিন্তু ভাবতেন না। তিনি ওই জন্য কতগুলো সংস্কার করেছিলেন, সেগুলো আমি আলোচনা করছি। কি কি রিফরমেশন করেছিলেন, তিনি কতটা কঠোর ছিলেন। তিনি প্রথম, আলাউদ্দিন খলজি প্রথম যেটা করেন সেটা হচ্ছে ইকতা ব্যবস্থাকে তুলে দেন। এবার ইকতা ব্যবস্থা কি? ইকতা ব্যবস্থা হলো বা ইকতা সিস্টেম হলো, আগে যারা আলাউদ্দিন খলজির আগে যারা দিল্লির সুলতান ছিলেন, তারা এই ইকতাদার বলে একজন রাজস্ব সংগ্রহকারীকে নিযুক্ত করতেন, বা রেভিনিউ কালেক্টর ছিল এই ইকতা যারা ছিল, ইকতাদার। এরা সুলতানকে একটা মানে নির্দিষ্ট জমি থেকে রাজস্ব সংগ্রহ করে দিত সুলতানকে, মানে রেভিনিউ কালেক্ট করে দিত একটা ল্যান্ড থেকে, পার্টিকুলার ল্যান্ড থেকে, এবং তার জন্য সুলতান তার এই ইকতাদারদের ভরণ পোষণের দায়িত্ব নিত, মানে তাদের মেনটেনেন্সটা দেখার, দেখভাল করার দায়িত্ব থাকতো সুলতানের উপরে। এটাই ছিল ইকতা সিস্টেম, ইকতা ব্যবস্থা বা ইকতাদার, মানে একজন মিডিল ম্যানের মাধ্যমে কিন্তু সুলতান চাষিদের কাছ থেকে বা কৃষকদের কাছ থেকে রাজস্ব নিতেন। যদিও রাজস্ব অনেক কম নিতেন, কিন্তু এইভাবেই করতেন, আগে সুলতানরা এইভাবেই করতেন। সেই ইকতা ব্যবস্থাকেই কিন্তু তিনি বন্ধ করে দেন। তিনি ইকতা সিস্টেমকে বন্ধ করে দেন, এবং বন্ধ করে দিয়ে তিনি ডাইরেক্ট চাষিদের সঙ্গে এই রাজস্ব বিষয় বা এই রেভিনিউ কালেক্ট করতেন ডাইরেক্ট কৃষকদের সঙ্গে সরাসরি। এবং তিনি কি প্রথম আর কি করেছিলেন, তিনি জমি বা জায়গির বিলি বন্ধ করেছিলেন। জমি দান করা তিনি বন্ধ করেছিলেন। এ ব্যাপারেও বলি যে তোমাদের আমি আগেই বলেছিলাম যে ত্রয়োদশ শতকে যখন কৃষি ব্যবস্থা, অর্থনীতি কে কৃষি ভিত্তিক করতে চেয়েছিল সুলতানেরা, এগ্রিকালচার সিস্টেমকে ইকোনমিক্স মানে এগ্রিকালচারাল ইকোনমি গড়ে তুলতে চেয়েছিল, সেই সময় কিন্তু তারা কৃষকদের অনেক জমি দান করেছিল, এবং অনেককে আবার ধর্মীয় কারণে জমি দিয়েছিল, সেই রিলিজিয়াস পারপাসে অনেকে জমি ডোনেট করেছিল, ল্যান্ড ডোনেট করেছিল। আবার অনেক সময় নিষ্কর জমিও দান করা হয়েছিল, মানে রেন্ট ফ্রি ল্যান্ডও কিন্তু ডোনেট করা হয়েছিল কৃষকদের। তো আলাউদ্দিন খলজি সেই সমস্ত জমি, সেই সমস্ত ল্যান্ড কৃষকদের কাছ থেকে নিয়ে নেন, আর এরপর থেকে তিনি জায়গির বিলি বন্ধ করে দেন, বা জমি ল্যান্ড কিন্তু ডোনেশন করা সিস্টেমটাকে তিনি বন্ধ করে দেন। কৃষকদের উপর আস্তে আস্তে তিনি চাপ সৃষ্টি করেন, এবং তারপর যেটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেন, এবং দিল্লি সুলতানদের মধ্যে ভারতবর্ষে প্রথম তিনি একটা সংস্কার করেন অর্থনীতি ক্ষেত্রে। তিনি জমি জরিপ করে তিনি ভূমি রাজস্ব ক্ষেত্রে সংস্কার করেন। রেভিনিউ কালেকশনের ক্ষেত্রে তিনি রিফরমেশন আনেন জমি জরিপ মানে হচ্ছে জমিকে পরিমাপ করে, জমির সঠিক পরিমাপ করে তার সীমা নির্ধারণ করা, মানে ল্যান্ড সার্ভেইং করে সেই জমি একটা পরিমাপ করে কতটা জমি আছে তার থেকে কিছুটা অংশ কৃষকদেরকে দিতেন, এবং সেই কৃষকদের সেই জমিতে চাষ করে তার উৎপন্ন ফসল থেকে সুলতানকে বা আলাউদ্দিন খলজিকে রাজস্ব দিতে হতো বা রেভিনিউ দিতে হতো, এবং সেই রাজস্বের হার ছিল খুবই চড়া, মানে হাই রেটে তিনি কিন্তু রেভিনিউ নিতেন। এবং একটা কথা বলি, যখন দোয়াব অঞ্চলে তো দিল্লি সুলতানরা আধিপত্য বিস্তার করেছিল, আমি আগেই বলেছি যে উত্তর ভারতের দোয়াব অঞ্চল, এবং সেই দোয়াব অঞ্চল খুবই কৃষি নির্ভর উর্বর জমি ছিল, সেখানকার ল্যান্ড খুব ফার্টাইল ছিল, এবং সেখানে ফসলও খুব ভালো উৎপন্ন হতো, প্রচুর পরিমাণে ক্রপ কাল্টিভেট হতো। সেই ফসলের অর্ধেকটাই আলাউদ্দিন খলজি কিন্তু এই রাজস্ব হিসাবে নিয়ে নিতেন, রেভিনিউ হিসাবে কিন্তু এই ফার্মারদের কাছ থেকে নিয়ে নিতেন। বুঝতে পারছো কতটা পরিমাণে রাজস্ব তিনি ধার্য করেছিলেন, হাই রেটে রেভিনিউ কালেক্ট করতেন।
এটা করে কৃষকদের উপর চাপ সৃষ্টি করেছিলেন বা ফার্মারদের প্রেসার দিয়েছিলেন। ওই যে বললাম রাজকোষের আয় তো বাড়াতে হবে, ট্রেজারি ইনকাম তো ইনক্রিজ করতে হবে, সেই কারণে তিনি কিন্তু এইভাবে কর নিয়ে, রাজস্ব নিয়ে তিনি কিন্তু তার ইনকাম, রাজকোষের ইনকাম বাড়াচ্ছিলেন বা রাজকোষের ইনকামকে ইনক্রিজ করছিলেন। এবং তাছাড়া তিনি আরো কিছু কর যেটা অমুসলমানদের কাছ থেকে তিনি নিচ্ছিলেন, মানে বিভিন্ন ভাবে তিনি কিন্তু কর কালেক্ট করছিলেন বা ট্যাক্স দিয়ে তিনি রাজকোষের আয় বাড়াচ্ছিলেন। কি সেগুলো? সেগুলো হচ্ছে গৃহকর। গৃহকর মানে হচ্ছে হাউস ট্যাক্স যাকে বলে, ঘরে থাকলে তার ট্যাক্স দিতে হবে, যেটা আমরা বর্তমানে এখন দিয়ে আসছি সরকারকে, সেই ব্যবস্থা কিন্তু আলাউদ্দিন খলজি চালু করেছিলেন। গৃহকর, হাউস ট্যাক্স, এবং তারপর গোচারণ বৃত্তি কর। গোচারণ বৃত্তি কর মানে হচ্ছে গ্রেজিং ল্যান্ড যাকে বলে, মানে গবাদি পশু যে জমিতে মানে ঘুরে বেড়াতো, সেখানে খাওয়া দাওয়া করতো, মানে ঘাস, বিভিন্ন উদ্ভিজ খাদ্য এগুলো খেত, সেই জায়গাটাকে বলা হচ্ছে গোচারণ ল্যান্ড আর কি, গরুচারণের ল্যান্ড, গ্রেজিং ল্যান্ড, গোচারণ জমি আর কি। সেই জায়গার কর দিতে হবে, যাদের এই জমি থাকতো তাদেরকে সেটার জন্য ট্যাক্স দিতে হতো বা কর দিতে হতো, একেই বলা হচ্ছে গোচারণ বৃত্তি কর বা গ্রেজিং ল্যান্ড ট্যাক্স। আরেকটা জিনিস তিনি করেছিলেন, তিনি অমুসলমানদের কাছ থেকে, যারা মুসলমান ছিল না তাদের কাছ থেকে জিজিয়া কর, জিজিয়া কর বা জিজিয়া ট্যাক্স নেওয়া আবার শুরু করেছিলেন। যে জিজিয়া করের কথা আমি রাজিয়ার সময় বলেছিলাম, সুলতান রাজিয়া জিজিয়া কর তিনি তুলে দিয়েছিলেন অমুসলমানদের উপর থেকে, সেই আলাউদ্দিন খলজি কিন্তু জিজিয়া ট্যাক্স বা জিজিয়া কর নেওয়া শুরু করেছিলেন। আর জিজিয়া করটা কি আমি আলোচনা করেছি, তোমরা ওই আমার চ্যানেলে দেখো, সার্চ করে নিও, দিল্লি সুলতানিয়ে, সেখানে বলা আছে যে অমুসলমানদের ওপর মুসলিম শাসিত রাজ্যে মুসলিম শাসকেরা অমুসলমানদের উপরে এই কর ধার্য করতেন বা এই ট্যাক্স তারা নিতেন, তার পরিবর্তে তারা নিরাপত্তা দিতেন অমুসলমানদের, এই সুলতানরা দিতেন, তাদের প্রোটেকশন দিতেন। তো আলাউদ্দিন খলজি এই অমুসলমানদের উপরে জিজিয়া ট্যাক্স বা জিজিয়া কর দিতে বাধ্য করেছিলেন, কারণ তিনি এই কারণে, কারণ প্রভাবশালী অমুসলমানদের অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষমতা কমানোর জন্য, মানে যারা পাওয়ারফুল, যারা নন মুসলিম ছিল, তাদের ইকোনমিক্যালি এবং পলিটিক্যালি পাওয়ারকে ডিক্রিজ করার জন্য তিনি কিন্তু এই জিজিয়া ট্যাক্স তাদের উপর চাপিয়েছিলেন। কারণ তিনি মনে করতেন যে তার সাম্রাজ্যের ভেতরে যে সমস্ত বিদ্রোহ হচ্ছে তার জন্য কিন্তু এই অমুসলমানরাই দায়ী, মানে নন মুসলিমরাই কিন্তু এই সমস্ত রিবেলিয়ান গুলো করছে, সে কারণে তাদের ক্ষমতা কমানোর জন্যই তাদের কিন্তু জিজিয়া ট্যাক্স তাদের উপরে চাপিয়েছিলেন বা জিজিয়া কর তাদেরকে দিতে বাধ্য করেছিলেন। এই সমস্ত কর না নিয়ে তিনি বা সংগ্রহ করে কালেক্ট করে তিনি কিন্তু তার রাজকোষের আয় বাড়িয়েছিলেন বা ট্রেজারির ইনকামকে ইনক্রিজ করেছিলেন। তাই সভাপতি আলাউদ্দিন খলজির বিরুদ্ধে এরা সবাই ছিল, কিন্তু তার যে ডান হাত বা শক্তি, তার যে শক্তি সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু খুবই ভালো সুবিধার কাজ করেছিলেন, যাতে সেনাবাহিনী ছাড়া তিনি, আমি আগেই বললাম, তিনি জানতেন যে সাম্রাজ্য জয় করতে গেলে সেনাবাহিনীকে তার শক্তিশালী থাকা দরকার, সেনাবাহিনী তার বিরোধিতা করলে হবে না, তাই সেনাদের কিন্তু তিনি খুবই সুবিধা দিয়েছিলেন। কিন্তু তার আগে বলি, সেনাবাহিনীর জন্য কিন্তু তিনি বেতন সিস্টেম করেছিলেন বা স্যালারি দিতেন, এবং সেই স্যালারি কিন্তু খুবই কম দিতেন, বেশি দিতেন তা কিন্তু নয়, কিন্তু তা সত্ত্বেও সেনারা কিন্তু তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেনি বা তার এগেনস্টে যায়নি। কেন? কারণ তাদের সুবিধার্থে, সেনাদের যাতে কোনো অসুবিধা না হয় এই অল্প বেতনে বা এই পার্টিকুলার এইটুকু স্যালারিতে, তাদের জন্য রেশনিং সিস্টেম বা রেশন ব্যবস্থা, যেটা তোমরা এখন জানো বর্তমানে রেশন ব্যবস্থা, সরকার আমাদের কাছ থেকে আমরা রেশন নিই, অল্প দামে জিনিসপত্র পাই, চাল ডাল গম এগুলো পাই, তাই রেশনিং সিস্টেম কিন্তু তিনি চালু করেছিলেন সেনাদের জন্য, তার মিলিটারি ফোর্সদের জন্য। এবং তিনি সেনাদের জন্য যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা নীতি নিয়েছিলেন, সেটা হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ নীতি। বাজার দর নিয়ন্ত্রণ নীতি বা প্রাইস কন্ট্রোল পলিসি, এই নীতিটা গ্রহণ করেছিলেন, এটাই তার তুরুপের তাস ছিল। এই নীতি বা পলিসি করে সেনাদেরকে তার পক্ষে রেখেছিলেন, সেনারা তাই কোনোদিনও তার এগেনস্টে যায়নি, মিলিটারি ফোর্স তার এগেনস্টে যায়নি। এই বাজার দর নিয়ন্ত্রণ নীতি কি? আসলে তিনি তো খুব অল্প স্যালারি দিচ্ছিলেন বা অল্প বেতন দিচ্ছিলেন সেনাদের, এবং সেই টাকায় যাতে তাদের দিন ঠিকঠাক করে চলে, তারা যাতে সব জিনিসপত্র ঠিকঠাক করে কিনতে পারে, তাই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বাজারে এই সেনারা, তার সেনারা যাতে ব্যবসায়ীদের কাছ থেকে কম দামে কিনতে পারে, তার জন্য তিনি এই নীতি নিয়েছিলেন বা একটা তদারকি ব্যবস্থা করেছিলেন। মানে ডেইলি নেসেসিটিস যে আইটেম যেগুলো, সেগুলো সেনারা যাতে মার্কেট থেকে কম দামে কিনতে পারে, মানে চিপ রেটে কিনতে পারে, তার জন্য তিনি তদারকি করার জন্য তিনি এই নীতি গ্রহণ করেছিলেন বা এই প্রাইস কন্ট্রোল পলিসি নিয়েছিলেন।
এবং সেগুলি তদারকি করার জন্য তিনি দু ধরনের কর্মচারী নিযুক্ত করেছিলেন, দু ধরনের রাজকর্মচারী বা রয়্যাল এমপ্লয়ি যাদেরকে বলে, তারা অফিসার, তারা হচ্ছে সাহানা ই মান্ডি এবং দেওয়ান ই রিয়াসত। সাহানা ই মান্ডি এবং দেওয়ান ই রিয়াসত, এই দু ধরনের কর্মচারী বা অফিসার যাদেরকে বলা হয় প্রাইস সার্ভেইলেন্স অফিসার, যাদেরকে বলা হয় প্রাইস সার্ভেইলেন্স অফিসার, এরা কিন্তু এই তদারকি করতো, এই বাজারে ঠিকঠাক দর নিচ্ছে কিনা, ব্যবসায়ীরা সেনাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে কিনা, এটা দেখভাল করতো। এই নীতি করে তিনি সেনাদের বিশ্বাস অর্জন করেছিলেন, সেনাদেরকে তার পক্ষে নিয়ে রেখেছিলেন, সেনাদেরকে, মিলিটারি ফোর্সকে আরো শক্তিশালী করে তার পক্ষে নিয়ে রেখেছিলেন। এইগুলো কতটা মানে নিজের চালাক হলে, বুদ্ধিমান হলে এই কাজগুলো করা যায়। এই সমস্ত অর্থনৈতিক সংস্কার তিনি করেছিলেন, ইকোনমিক ক্ষেত্রে তিনি এই সমস্ত রিফরমেশন করেছিলেন। এর আগে আমি তোমাদের বললাম যে প্রশাসনিক সংস্কার করেছিলেন, তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমেও অনেক কিছু রিফরমেশন করেছিলেন, আবার তিনি কিন্তু ইকোনমিক্যালিও অনেক কিছু রিফরমেশন করেছিলেন, যে সংস্কারগুলো কিন্তু দিল্লি সুলতানি যুগের ইতিহাসে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছাপ ফেলে, একটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট ফেলে। এবং তিনি একজন যুদ্ধ বিজেতা এবং সুদক্ষ প্রশাসক হিসাবে দিল্লি সুলতানির ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ নাম হয়ে থেকে গেছেন। আমরা তাকে মনে রাখি একজন খুবই কেপেবল অ্যাডমিনিস্ট্রেটর এবং ব্যাটেল ভিক্টর, এই হিসাবে কিন্তু আমরা আলাউদ্দিন খলজিকে ইতিহাসে মনে রাখি। আলাউদ্দিন খলজির এই সংস্কার এবং তার বিষয় আমি এইখানে, ওনার বিষয়ে আলোচনা আমি শেষ করলাম। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে তিনি কিভাবে সাম্রাজ্যগুলোকে বাড়িয়েছিল, তার যুদ্ধ জয় নীতি গ্রহণ করেছিল, কিভাবে তিনি অর্থনৈতিক সংস্কার করেছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে আমি এই বিষয়ে, এই আলাউদ্দিন খলজি, দিল্লি সুলতান হিসাবে আলাউদ্দিন খলজির বিষয়ে আলোচনা আমি শেষ করছি। এবং আলোচনা শেষে আমি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই যে যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাহলে নোটিফিকেশন পাবে। আমি যে সমস্ত বিষয় পরপর আলোচনা করছি তোমাদের সাহায্যের জন্যই করছি, এবং তোমরা এইভাবে শিক্ষার পথে এগোতে থাকো, শিক্ষা নেওয়ার পথে আমি তোমাদের পথ দেখানোর জন্য এইভাবে পাশে থাকবো। আশা করি তোমরা আমার আলোচনা বুঝতে পেরেছো। এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার।